নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশানের পক্ষ থেকে। আজকে নতুন একটি বিষয়বস্তু তার উপর ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি। কেন করছি এই ভিডিওটি? কারণ কি, বর্তমান পরিস্থিতিতে আমরা যদি দেখি যে মার্কেটের মধ্যে একটা ফল আমরা দেখছি। এই যখন মার্কেটে ফল হয় তখন আমরা কিন্তু যারা পোর্টফোলিও বিল্ড করি বা যারা নতুন ইনভেস্টর রয়েছেন তারা কিন্তু একটা ক্রাইসিসের মধ্যে পড়েন। কারণ কি, পোর্টফোলিও তাদের ডাইভার্সিফিকেশন যে বিষয়টা সেটাকে অনেক সময় উপেক্ষা করে বিল্ড করে থাকে। যার জন্য তারা একটা সমস্যায় পড়ে। তখন গিয়ে যখন তারা বুঝতে পারে যে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন করতে গেলে পরে বিভিন্ন ধরনের অ্যাসেট ক্লাসের মধ্যে ইনভেস্ট করে ইনভেস্টমেন্ট জার্নিটা করতে হয়। সেই সময়ই আবার দেখা যায় যে মার্কেট যখন ক্রাইসিসে থাকে, ইকুইটি মার্কেটে ফল দেখা দেয়, তখন যে গোল্ড বা সিলভারের প্রাইসে একটা ভালো রকমের মুভমেন্ট দেখা দেয়। এবং যা হয়, নতুন ইনভেস্টরদের ক্ষেত্রে চলন্ত গাড়িতে ওঠার অভ্যাস, এই ছুটন্ত চলন্ত উড়ন্ত গাড়িতে উঠতে গিয়ে অনেক সময় ভুল ডিসিশন হয়। এবার সেই পরিস্থিতির মধ্যে দিয়ে কিছুদিন আগে আমরা দেখলাম যে গোল্ড এবং সিলভারে একটা ভালো রকমের রিটার্ন কিন্তু দিয়েছে অনেকটা দৌড়ে গিয়ে। যারা টপ পজিশনে যখন সিলভারের প্রাইস 4 লাখের অতিক্রম করে তখন যারা ইনভেস্ট করেছেন তারা কিন্তু এখনো ফেঁসে আছে। এরকম বিভিন্ন রকমের সিচুয়েশনের মধ্যে দিয়ে আজকের এই ভিডিওটির প্রাসঙ্গিকতা। এখানে গোল্ড বা সিলভার বা দুটোই কোথাও কোনো সুযোগ আছে কিনা, বা আমরা যারা লং টার্ম ইনভেস্টার বা যারা শর্ট টার্ম ইনভেস্টার আছি তাদের জন্য আলাদা আলাদা করে কোনো রকমের সুযোগ আছে কিনা সেগুলো নিয়ে আলোচনা করব। এবং বিভিন্ন রকম ডাটা, বিভিন্ন রকম ইনফরমেশনের মাধ্যমে আপনাদের কাছে বিষয়টাকে পরিষ্কার করার চেষ্টা করব। প্রথমে আমরা যদি গোল্ড নিয়ে কথা বলতে যাই, এবার এই যে গোল্ডের প্রাইস যে এতটা বেড়ে গেল, তার পেছনের কারণও আপনারা এক কথায় দু কথায় জেনেছেন যে সেন্ট্রাল যে বিভিন্ন ব্যাংকের যে ব্যাংকগুলো রয়েছে, সেন্ট্রাল ব্যাংক, যেমন আমাদের আরবিআই হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। এরকম বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংকগুলো তাদের যে গোল্ড রিজার্ভ সেটার পরিমাণ বাড়াচ্ছে, সেই জন্য আমাদের গোল্ডের দাম বাড়ছে। এটা অনেক সময় অনেকের কাছ থেকে আপনারা শুনে থাকতে পারেন। কিন্তু এর ভিতরে অনেক কিছু গল্পগুলি আছে, সেগুলো একটু আপনাদের সামনে প্রেক্ষাপট আলোচনা করলে আরেকটু ক্লিয়ার ভাবে আপনারা কিন্তু বুঝতে পারবেন। দেখবেন যে জিও পলিটিক্যাল কিছু সিচুয়েশনের জন্য কিন্তু সমস্যা হচ্ছে। কারণ কি, যখন থেকে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন তখন থেকে কিন্তু সে একটা জিনিস করেছে, আন্ডারমাইনিং বিভিন্ন ইনস্টিটিউট, বিভিন্ন দেশ তাদেরকে কিন্তু আন্ডারমাইনিং করছে। মানে ছোট করে দেখা, যেমন WTO, IMF, ওয়ার্ল্ড ব্যাংক এবং ইউনাইটেড নেশনকেও কিন্তু সম্মান সে দিচ্ছে না। শুধুমাত্র দেখা গেল এই ট্যারিফ ইস্যুতে যে একটা বডি সুপ্রিম কোর্ট, সেখানে গিয়ে কিন্তু একটু ধাক্কা পেল। তাছাড়া কিন্তু কারো কথাই শুনছেন না, কারো কথাই মানছেন না। এবং তার কারণও আছেন, তিনি কিন্তু তার দেশের যে সমস্যাগুলো আছে সেটাকে অনুধাবন করেই কিন্তু সিদ্ধান্ত ওই ট্যারিফের নিয়েছে। এরকম সমস্যাগুলো আছে, প্রচুর কিন্তু আমেরিকার ডেট আছে, বিভিন্ন ভিডিওতে আমি বলেছি। এই ডেটের এগেন্সে কিন্তু ইন্টারেস্ট প্রচুর পেমেন্ট করতে হচ্ছে। সেখানে গিয়ে একটা অর্থনৈতিক সমস্যার মধ্যে আমেরিকা গভর্নমেন্ট রয়েছে। আরেকটা জিনিস যেটা আমেরিকার সমস্যা, সেটা হচ্ছে আফটার কোভিড গভর্নমেন্ট কিন্তু প্রচুর কিন্তু লিকুইডিটি কিন্তু মার্কেটে বাড়িয়েছে, অর্থাৎ টাকার যোগান বাড়িয়েছে, টাকা চেপেছে মার্কেটে, যেখানে সেখানে টাকা দিয়ে বেরিয়েছে। যেখান থেকে সার্ভিস পায়নি সেখানে হয়তো স্যালারি পেমেন্ট করতে হয়েছে। মানুষের হাতে কিন্তু প্রচুর টাকা চলে এসছে। এই যে টাকা, এই টাকা নিয়ে মানুষ কি করেছে? মানুষ টাকা নিয়ে কোথাও না কোথাও খরচ করেছে। আবার গভর্নমেন্টও টাকা কোথায় কোথায় খরচা করেছে? বিভিন্ন জায়গা থেকে সার্ভিস, বিভিন্ন প্রোডাক্ট বাই করেছে। এবং তার দ্বারা কিন্তু লাভবান হয়েছে ইন্ডিয়া, চায়নার মতো দেশগুলো। কারণ কি, সেই ইন্ডিয়া বা চায়নার যে গুডস এবং সার্ভিস এটা কিন্তু বাই করেছে। তার মানে প্রফিট যেটা করেছে সেটা কিন্তু চায়না, ইন্ডিয়া করেছে। এটা কিন্তু ট্রাম্প ভালোভাবে বুঝেছে। যার জন্যই কিন্তু একটা সে কি করলো? দুরকম পন্থা নিল। একটা হলো ট্যাক্স কালেকশন, যে দেশের জনগণের কাছ থেকে। আবার কি করলো? এই যে লিকুইডিটিটা আছে সেটাকে গভর্নমেন্ট নিজেদের কাছে রিভার্স করার জন্য আবার ইম্পোর্ট ডিউটি, ট্যারিফ, এই যে বিভিন্ন জিনিসগুলো কিন্তু শুরু করে দিল। যার দরুন কি হলো? বিভিন্ন দেশের কাছে এই ট্রাম্প কিন্তু সমালোচনার বস্তু হয়ে গেল। এবং ভেরি রিসেন্টলি দেখা গেল যে গভর্নমেন্ট বিভিন্ন দেশে বিভিন্ন সময় কিন্তু মাতব্বরি করতে শুরু করে দিল। এবার এদের দেশের যে ডলার রয়েছে এটা কিন্তু একটা গ্লোবাল কারেন্সি, এটা অনেকেই কিন্তু জানে। বিভিন্ন যে সেন্ট্রাল ব্যাংকগুলো আছে, মানে বিভিন্ন যে কেন্দ্রীয় ব্যাংকগুলো আছে, তাদের কাছে রিজার্ভ হিসাবে কিন্তু ডলারকেই তারা ধরে রাখে। মানে তাদের যা রিজার্ভ রয়েছে তার 80% কিন্তু ডলার, এবং 10% হয়তো সেখানে হলো গোল্ড, এবং 10% হচ্ছে আদার কারেন্সি। 9-10%-এর মতো আদার কারেন্সি বলতে ইউরো, বিভিন্ন যে কারেন্সিগুলো অন্য দেশে সেগুলোকে রিজার্ভ হিসাবে রাখে। এবার এই যে 80% ডলার, এই ডলার যে রিজার্ভ সেন্ট্রাল ব্যাংকগুলো রাখে, যখন ডলারকে রিজার্ভ রাখছে তখন কিন্তু এই দেশগুলোকে বা এই বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংকগুলোকে ডিপেন্ড করতে হয় কিন্তু আমেরিকান বিভিন্ন ব্যাংকের উপর, যেমন সিটি ব্যাংক, জেপি মর্গান, ব্যাংক অফ আমেরিকা। এই যে বিভিন্ন যে ব্যাংকগুলো আছে তার উপর ডিপেন্ড করতে হয়। আমরা রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় দেখলাম যে গভর্নমেন্ট ট্রাম্প কি করলো? ট্রাম্প রাশিয়ান যে অ্যাসেট রয়েছে সেটাকে কিন্তু ফ্রিজ করে দিল। এই যে তাদের যে রিজার্ভ রয়েছে ডলার, সেটা কিন্তু ফ্রিজ করে দেয়। এতে কি হলো? রাশিয়া একটা কিন্তু সমস্যার মধ্যে পড়লো। ফিনান্সিয়াল একটা ক্রাইসিস কিন্তু রাশিয়ার মধ্যে দেখা দিতে শুরু করেছিল। এবার অন্যান্য দেশ, যে গ্লোবাল যে বিভিন্ন ইনস্টিটিউটগুলো আছে, এর যে ট্রাম্পের যে বা আমেরিকার সাথে যে গ্লোবাল অ্যালায়েন্সগুলো আছে, তারা কিন্তু তখন ভাবতে শুরু করলো যে এরকম রাশিয়ার সাথে যখন এই যেহেতু রিজার্ভ ডলারটাকে তারা ফ্রিজ করে দিয়ে একটা সমস্যা ফেলেছে, ভবিষ্যতে হয়তো অন্যান্য দেশকেও একটা সমস্যা কিন্তু ফেলতে পারে।
সেই ধরনের একটা চিন্তা ভাবনা থেকে বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংকগুলো কিন্তু অল্টারনেট রিজার্ভ খুঁজতে শুরু করেছে। অল্টারনেট রিজার্ভ বলতে গোল্ড ছাড়া আর বিকল্প কিন্তু সেরকম নেই। সেই জায়গায় দাঁড়িয়ে গোল্ড রিজার্ভের দিকে কিন্তু অন্যান্য দেশের সেন্ট্রাল ব্যাংকদের আমরা ঝুঁকতে দিলাম। এই যে 80% যে ডলার রিজার্ভ সেটাকে কমাতে শুরু করলো। সেটা কমিয়ে এখনো মনে হয় যে বিভিন্ন ব্যাংকের কাছে যে রিজার্ভটা রয়েছে সেটা হলো ওই 60% এর মতো কিন্তু আছে। এইবার 60% মতো ডলার রিজার্ভ আছে। এখনো কিন্তু যেহেতু ট্রাম্পের উপর ফেক মানে গ্লোবাল যে একটা ট্রাস্ট এইটা কিন্তু ব্রেক হয়ে গেছে। যার জন্যে এই বিষয়টাকে কিন্তু আরো কমিয়ে আনবে। অর্থাৎ আমি যেটা বলছি যে 60% ডলার রিজার্ভ আছে সেই পরিমাণটাকে কিন্তু কমিয়ে আনার চেষ্টা কিন্তু ভবিষ্যতেও কিন্তু অন্যান্য দেশগুলো কিন্তু করবে। এই জায়গায় দাঁড়িয়ে বলা যায় যে গোল্ডের যখন রিজার্ভ বাড়ানো শুরু করবে তাহলে গোল্ডের ডিমান্ড কিন্তু আরো কয়েক বছর আমরা দেখব। কারণ এই যে গ্লোবালি যে বিভিন্ন সেন্ট্রাল ব্যাংকগুলো আছে তাদের কাছে প্রায় 16.5 ট্রিলিয়নের মতো কিন্তু ডলার রিজার্ভ রয়েছে। আর সরি বিভিন্ন মানে ডলার এবং গোল্ড সব মিলিয়ে 16.5 ট্রিলিয়নের মতো রিজার্ভ রয়েছে। এবার সেই রিজার্ভের মধ্যে 60% যদি ডলার থাকে তাহলে সেটা আছে 12.5 ট্রিলিয়নের মতো। এইবার এই যে 12.5 ট্রিলিয়ন ডলারের যেটা বর্তমানে রিজার্ভ রয়েছে বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংকে তার 10%ও যদি তারা কনভার্ট করে ডলার থেকে গোল্ডে যায় তাহলেও কিন্তু সেই পরিমাণটা হচ্ছে 1.25 ট্রিলিয়ন ডলার। মানে মোট যেটা আছে বর্তমানে 12.5 তার 10% আমরা করলে পরে 1.25 ট্রিলিয়ন ডলার। এইটাকে গোল্ডে কনভার্ট করতে গেলে পরে আগামীতে কিন্তু এই বিভিন্ন যে সেন্ট্রাল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের কিন্তু প্রায় 8,000 থেকে 8,500 টনের মতো কিন্তু গোল্ড কিনতে হবে। ইমাজিন করুন 8,000 থেকে 8,500 টন গোল্ড এখনো কিনতে হবে অনলি যদি 10% কনভার্সনটা করে ডলার টু গোল্ডে। এবার গ্লোবালি যে সাপ্লাই রয়েছে গোল্ডের সেটা একটা বছরে গ্লোবালি সাপ্লাই হয় হলো 4,000 থেকে 4,500 টনের মতো গ্লোবালি সাপ্লাই হয়। মানে অ্যাভেলেবিলিটি অফ টোটাল গোল্ড ইন এই ইয়ার উইদিন ইয়ার। এবার তার মধ্যে 2,500 টনের মতো আসে মাইনিং থেকে এবং 1,500 টনের মতো আসে কিন্তু রিসাইক্লিং থেকে। এই যে পুরনো সোনা বিক্রি করা, বিভিন্ন ইটিএফ ডাইলুট করে এমসিএক্স এর ওয়্যার হাউস থেকে সেখান থেকে গোল্ড মার্কেটে আসা। এইভাবে কিন্তু প্রায় 4,000 টনের মতো আসে। এইভাবে যদি পুরো 4,000 টন সারা বছরে যেটুকু গোল্ড সাপ্লাই হয় সেটুকু যদি এই সেন্ট্রাল ব্যাংকগুলো কেনে তাতেও কিন্তু 2 বছর লাগবে এই 8,000 বা 8,500 টন যে গোল্ডের যে ডিমান্ড ওই 10% কনভার্সনের ক্ষেত্রে ডলার টু গোল্ডে এটা কিন্তু আরো 2 বছর লাগে। কিন্তু এমনটা নয় যে সেন্ট্রাল ব্যাংক যা অ্যাভেলেবেল গোল্ড থাকবে সম্পূর্ণ কিনে নেবে সেটা তো সম্ভব নয়। যা দেখা যাচ্ছে যে মোটামুটি একটা প্রত্যেক বছর 1,000 টনের মতো করে কিন্তু কম্বাইন্ডলি বিভিন্ন দেশ মিলে বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংক মিলে এই গোল্ডগুলো কিন্তু পারচেজ করছে বা তাদের কনভার্সনটা করছে ডলার থেকে। এইবার যদি এই 8 থেকে 8,500 যেটা 10% এর কথা বললাম সেটাকেও পূরণ করতে গেলে কিন্তু যদি প্রত্যেক বছর 1,000-1,200 টন করে সবগুলো দেশ মিলে কিনে তাহলেও কিন্তু সেই জায়গায় আমাদের 5 থেকে 7 বছর লেগে যাবে। তার মানে গোল্ডের কিন্তু একটা ডিমান্ড আগামীতে 5-7 বছর আমরা আরও দেখতে পাবো। এবার এই যে বিভিন্ন গভর্নমেন্টের বিভিন্ন রকম স্ট্যান্ড হবে, বিভিন্ন সময় বিভিন্ন রকমের স্ট্যান্ড নিয়ে কিন্তু বিভিন্ন আজকে হয়তো ভারত কিনলো কিছু, অন্য দেশ হয়তো পরে দেখা গেল বেশি কিনলো, ভারতবর্ষ তখন কম কিনলো, এরকম একটা হবে। কিন্তু এই যে ডিমান্ডটা গোল্ডের এটা কিন্তু আগামীতে আরো 5-7 বছর কিন্তু আমরা দেখতে পাবো। সুতরাং এখান থেকেই বোঝা যাচ্ছে যে আগামীতে গোল্ড আমরা আরো ভ্যালুয়েবল অ্যাসেট বা প্রিসিয়াস ম্যাটেরিয়াল যেরকম আছে সেরকম ভাবে এটাকে আরো দেখতে পাবো। এবার আমরা যারা ইনভেস্টার তারা গোল্ডকে আমরা কিভাবে ইনভেস্ট করতে পারি? আমরা যারা ইন্ডিয়ান রয়েছি তাদেরকে ইনভেস্ট করার কথা বলতে হয় না, কারণ কি প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি গোল্ড ভারতীয়রা কেনেন। তবে এই গোল্ডকে অ্যাসেট হিসেবে বলা যায় কিনা, কারণ কি যে অ্যাসেট আপনি বিক্রি করতে পারবেন এবং সেখান থেকে প্রফিট বুক করতে পারবেন, প্রফিট জেনারেট করে প্রফিটটা বুক করতে পারবেন, সেটাকে অ্যাসেট বলা। যেমন ইটিএফ যদি কেনেন, ইটিএফে আপনি কিন্তু অ্যালোকেশন একটা করলেন, যে কোনো সময় কিন্তু বিক্রি করে আপনি প্রফিট বুক করতে পারেন। কিন্তু আপনার বাড়িতে যদি প্রচুর পরিমাণে গোল্ড আপনি লিকুইড গোল্ড বা গহনার গোল্ড কিনে রাখেন, দেখবেন আপনি যখন বিক্রি করতে চাইবেন তখন হয়তো আপনার বাড়ির লোকজন বিক্রি করতে দেবেন না, অর্থাৎ আপনি প্রফিট বুকিং করতে পারবেন না। ওটাকে সেই হিসাবে ইনভেস্টমেন্ট বা অ্যাসেট কিন্তু বলা যায় না। এবার যদি কোনো সময় বিক্রি করেন সেখান থেকে প্রফিট বুক করেন তখন সেটা লাভ আপনার ঘরে আসলো, সেটা একটা অ্যাসেট ক্রিয়েশন বলা যায় বা প্রফিট বুকিং। কিন্তু যদি আপনি ইটিএফ কেনেন বা বিভিন্ন গোল্ড বন্ড কেনেন এই সব ক্ষেত্রে কিন্তু সেই ইনভেস্টমেন্টটা কিন্তু একটা ইনভেস্টমেন্ট হয়। এবার আমি আগেই বলেছি যে অ্যাসেট অ্যালোকেশনের ক্ষেত্রে দেখা যায় যে গোল্ড একটা ভূমিকা পালন করে। গোল্ড সবসময়ের জন্যই কিন্তু আপনাকে এরকমভাবে ভাবতে হবে যে আপনার যা পোর্টফোলিও আছে সেটা একটা ইন্স্যুরেন্স কিন্তু প্রোভাইড করে। কারণ কি এই যে বিভিন্ন সময় বিভিন্ন যে ক্রাইসিসগুলো হয় ফিনান্সিয়াল মার্কেটে সেখানে কিন্তু আপনাকে একটা সাপোর্ট বা পেছন থেকে একটু হলেও কিন্তু শক্তি প্রদান করে আপনার পোর্টফোলিও যদি এই প্রিসিয়াস ম্যাটেরিয়ালটা মধ্যে ইনভেস্টমেন্ট থাকে পোর্টফোলিওতে। সুতরাং আপনার ক্রাইসিসের সময় এটা সিকিউরিটি প্রদান করা এবং ইন্স্যুরেন্স প্রদান করা কিন্তু এই অ্যাসেটের কাজ। তো এখনো গোল্ডে আমি মনে করি সুযোগ রয়েছে কিছু বছর এখানে আরো রিটার্ন জেনারেট করে দিতে পারে। এবার এটা নিয়ে আরো একটু আলোচনা করবো ভিডিও শেষে। আমি কিছু আপনাদেরকে ইনফরমেশন তুল্যমূল্য বিচার করে গোল্ড সিলভার সেখানে কিছু কথা বলবো। এবার সিলভারের বিষয়টা নিয়ে আসি। সিলভার কিন্তু প্রিসিয়াস মেটাল নয়, কারণ কি এটা আপনি এর গোল্ডের কাকাতো ভাই হিসাবে বা কাজিন ব্রাদার হিসাবে দেখতে পারেন। এটা কিন্তু হাই বিটার ম্যাটেরিয়াল।
এর মধ্যে ভোলাটিলিটিটা বেশি থাকে, দেখবেন খুব বেশি পরিমাণে বাড়ে, খুব বেশি পরিমাণে আবার কমে। সোনার 10% বাড়লে দেখবেন 20% বেড়ে বসে থাকে। আবার পড়লে পরে সোনার 10% পড়লে এও 20% পড়ে বসে থাকে। এর ভোলাটিলিটিটা বেশি থাকে এই অ্যাসেটটার মধ্যে। এবার ইতিহাস যদি ঘাটা যায়, দেখা যায় যে একটা সময় এই রূপোর কিন্তু ডিমান্ড কিন্তু ছিল। রূপোর ডিমান্ড কেমন ছিল? তখন যখন ওই আমাদের যে ফটোগ্রাফিক ফিল্ম হতো, সেই যে রিল ক্যামেরা আমরা যে ইউজ করতাম, সেই রিল ক্যামেরায় কিন্তু ক্ষেত্রে কিন্তু তোমার এই সিলভারটা ব্যবহার হতো এবং মিরর যে তৈরি হয় তার পেছনে যে কোটিং হয় সেটাতেও রূপোর কোটিং দেওয়া হতো। এসব একটা ডিমান্ড ছিল। কিন্তু এখন ডিজিটাল যুগে ওই ফটোগ্রাফিক ফিল্মের কিন্তু কোনো গুরুত্ব নেই। সুতরাং এখন আর তার ইউজটাও কিন্তু উঠে গেছে। সেইজন্য কিন্তু মাঝে কিন্তু সিলভারের ডিমান্ড ছিল না। আরেকটা বিষয়, সিলভার এমন কোনো প্রিসিয়াস মেটাল না যে তাকে টার্গেট করে খনিতে খনন করা হয়। এটা জিঙ্ক, নিকেল এবং লেড খনিজ থেকেই বাই প্রোডাক্ট হিসেবে পাওয়া যায়। মানে যখন পিউরিফাই করে অন্যান্য ম্যাটেরিয়ালগুলো বের করা হয়, জিঙ্ক বা নিকেল বা লিড বের করা হয়, তখন তার সাথে সাথে সাইড বাই সাইড এই প্রোডাক্টটা সিলভারটাকেও পাওয়া যায়। তখন সেখান থেকে সিলভার নিয়ে সিলভার যেখানে প্রয়োজন সেখানে সাপ্লাইটা দেওয়া হয়। এবার আমাদের বর্তমানে আমরা যেহেতু গ্রিন এনার্জি বা গ্রিন পাওয়ারের দিকে ছুটছি, সেখানে এই গোল্ডের কিন্তু রূপোর কিন্তু ব্যবহার রয়েছে। তার সাথে সাথে গভর্নমেন্ট যেহেতু পিএলআই স্কিম এবং বিভিন্ন সাবসিডি কিন্তু ৫-৭ বছর বা ১০ বছর ধরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং যে সকল দেশ মানে খনিজ তেল ইম্পোর্ট করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই গ্রিন পাওয়ার ব্যবহার বা এই যে আমাদের রিনিউয়েবল এনার্জি, এটা একটা গুরুত্ব কিন্তু পাচ্ছে। বিশেষ করে আমাদের যে ভারতবর্ষ এবং চায়না রয়েছে, সেখানে কিন্তু হিউজ ডিমান্ড রয়েছে গ্রিন পাওয়ারে। এই গ্রিন পাওয়ারের অন্যতম একটা অংশ হলো এই সোলার যে এনার্জি সেটাকে ইউজ করা। এই সোলার এনার্জি মানে হচ্ছে ফটোভোল্টাইক সেলের ব্যবহার বা আমাদের যে সোলার প্যানেলগুলো আছে সেগুলো তৈরি করে তারপরে সেখান থেকে কিন্তু সোলার এনার্জিটাকে ব্যবহার করা হয়। তার সাথে সাথে আপনারা দেখবেন যে মোবাইল বা ল্যাপটপ এবং ইভিতেও কিন্তু এই উপর ব্যবহার। এবার সোলার প্যানেলের ক্ষেত্রে আগে কি হতো? সোলার প্যানেলে একটা প্যানেলে ২০ থেকে ২৫ গ্রাম মতো রূপো লাগতো। বর্তমানে যেটা দেখা যায় আস্তরণটা হালকা করে দিয়ে রূপো ১০ থেকে ১৫ গ্রাম দিলে পরে একটা সোলার প্যানেলে কাজ হয়ে যাচ্ছে। অর্থাৎ রূপোর ডিমান্ড পার প্যানেল পিছু কমছে। কিন্তু ভারতবর্ষে যেভাবে গ্রিন পাওয়ার বা সোলার এনার্জি বাড়ছে তাতে দেখা যাচ্ছে আগামীতে কিন্তু যা ডিমান্ড এখন রয়েছে তার ৩ গুণ ডিমান্ড হবে। যখন ডিমান্ড ৩ গুণ হবে তখন কিন্তু এই যে রূপোর ডিমান্ড সাথে সাথে বাড়বে। এখন আমরা যেটা দেখলাম যে রূপোকে আমরা কিন্তু বেশিরভাগই ব্যবহার করছি ইন্ডাস্ট্রিয়াল পারপাসে। একটা যেটা দেখা যায় যে 59% এর মতো রূপো কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইউজে ব্যবহার হয়। হ্যাঁ? এই যেটা হচ্ছে হলো সোনার ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ইউজের থেকে কিন্তু রিজার্ভ, তারপর অর্নামেন্ট এগুলো ব্যবহার, কিন্তু রূপোর ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ইউজটাই কিন্তু বেশি। এবার বিভিন্ন যে এক্সচেঞ্জ গুলো আছে যেমন এমসিএক্স এর যে ওয়্যার হাউস গুলো আছে যেখানে রূপো স্টক থাকে, সেখানে ৫-৭ বছর আগে দেখা যেত যে অনেক পরিমাণে কিন্তু রূপো স্টকে ছিল। ১৫০ টনের মতো কিন্তু রূপো স্টক ছিল। কিন্তু বর্তমানে যদি দেখা যায় ৩০-৪০ টনের মতো কিন্তু রূপো কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জ যদি অ্যাকুমুলেট করে স্টক আছে। এই যে স্টকটা কমে গেছে। যখন কমে যাবে যেকোনো জিনিস আর তার যদি ইউজ বাড়তে থাকে তখন কিন্তু তার একটা ডিমান্ড কিন্তু থাকে। আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে চায়না কিন্তু খুব কিন্তু নিজেদের যে সিলভার আছে সেটা কিন্তু ইম্পোর্ট ডিউটি বাড়িয়ে দিয়ে নিজেদের দেশের সিলভারকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। এবার যেকোনো দেশই তার যে সম্পদটা আছে যেটা ডিমান্ড আগামীতে হতে পারে সেটাকে রিস্কে না রেখে প্রোটেক্ট করার চেষ্টা করবে। যেমন গোল্ডের ক্ষেত্রে দেখা গেছে ভারতবর্ষ লন্ডনে গোল্ড রিজার্ভ করেছিল, সেখান থেকে কিন্তু অনেক গোল্ড কিন্তু নিয়ে আসছে বিগত কয়েকদিনে। এবার যেটা বিষয়, আমরা যে ইনভেস্ট করি, ইনভেস্ট করতে গেলে করার কতগুলো ধরন থাকে। কোনো সময় আমাদেরকে স্ট্র্যাটেজিক্যালি ইনভেস্ট করতে হয়। লং টার্ম একটা স্ট্র্যাটেজি ফলো করে ইনভেস্ট করতে হয়। কোনো সময় ট্যাকটিক্যালি ইনভেস্ট করতে হয়। এবার বর্তমানে যে পরিস্থিতি আছে তাতে আমার যেটা মনে হয় গোল্ডে আমরা স্ট্র্যাটেজিক্যালি ইনভেস্টমেন্ট করতে পারি। কারণ কি গোল্ডের ডিমান্ড আমার মনে হয় লাইফ টাইম থাকবে। এই যে গোল্ডের ডিমান্ড যদি লাইফ টাইম থাকে তাহলে আপনাকে একটা লাইফ টাইম অপরচুনিটি হিসাবে গোল্ডের অ্যাকুমুলেশনটাকে ধরতে হবে। সেজন্য গোল্ডে একটা সিস্টেমেটিক ওয়েতে আপনাকে কিন্তু একটা ইনভেস্টমেন্ট করে যেতে হবে। আর যেহেতু সিলভারের ডিমান্ডটা ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড, টেকনোলজির উপর ডিপেন্ড করে হয়। সেজন্য আপনাকে কিন্তু ইনভেস্টমেন্টটা প্র্যাকটিক্যালি করতে হবে। কোন টেকনোলজি কখন আসবে এবং আগের টেকনোলজিটা একদম পুরোপুরি অ্যাবলিশ হয়ে যাবে। এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে গোল্ডে রূপোতে ইনভেস্ট করতে হবে। প্রয়োজনের উপরে রূপো যখন কারেকশন আসবে তখন ইনভেস্ট করা এবং বিভিন্ন সময় পার্শিয়ালি কিন্তু যেমন বাই করতে হবে এবং পার্শিয়ালি কিন্তু প্রফিট বুকিংটাও করে যেতে হবে। এই জিনিসটা মাথায় রেখে সিলভারে কিন্তু ইনভেস্টরদের কিন্তু চলতে হবে। কারণ কি সিলভার পুরোপুরি ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ডের উপর ডিপেন্ড করবে। এবার দেখা গেল যে টেকনোলজি নতুন করে আসলো তখন কিন্তু এই রূপোর ব্যবহার কমে যাবে। আরেকটা জিনিস যেমন যারা ক্রুড অয়েলের এক্সপোর্টার সেই সকল দেশে কিন্তু তেলের তো সমস্যা নেই, এনার্জির সমস্যা নেই। তাদের গ্রিন পাওয়ার নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু গোল্ড নিয়ে কিন্তু সবারই মাথা ব্যথা রয়েছে। সুতরাং গোল্ডের ডিমান্ড বিশ্বব্যাপী থাকবে। আর সিলভারের ডিমান্ড কিন্তু কয়েকটি নির্দিষ্ট সীমাবদ্ধ কান্ট্রির মধ্যে থাকবে যারা দেখা গেল ক্রুড অয়েলের ইম্পোর্টার। এটা আমার ধারণা। এবার সেইভাবে আপনাকে ভাবতে হবে স্ট্র্যাটেজিক্যালি আপনি গোল্ডে ইনভেস্ট করুন, কিন্তু ট্যাকটিক্যালি কিন্তু খেলতে হবে আপনাকে সিলভারে। ওই সিলভার উঠে যাচ্ছে তখন আপনি কিনে নিলেন তা করা যাবে না। আপনাকে একটু ট্যাকটিক্যালি এর সাথে চলতে হবে। বিভিন্ন সময় পার্টে যখন কারেকশন হবে বাই করা এবং রেগুলার প্রফিট বুকিং করা ৬ মাস বা ১ বছর পর এই জিনিসটা কিন্তু করতে হবে। এবার আরেকটি জিনিস নিয়ে এখানে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। যে জিনিসটা আপনাদেরকে যদি বোঝানোর চেষ্টা করি আশা করি বুঝবেন এবং এই জিনিসগুলোকে লক্ষ্য রাখলে অনেক সময় আপনাদের কিন্তু ইনভেস্টমেন্ট করতে সুবিধা হবে। এটার কারণ হচ্ছে অনেকেই প্রশ্ন করেন এখন কি গোল্ডে ইনভেস্ট করা যায়? এখন কি সিলভার কেনা যায়? বা এখন কি দুটোই কিনে বসে থাকা যায়? কারণ কি মার্কেটে একটা কারেকশন চলছে, তাহলে মেটাও তো বাড়বে। এই জিনিসগুলোকে এই প্রশ্নগুলোর উত্তর আপনার হয়তো এখানে কিছুটা হলেও এই ডাটা বা কথার মাধ্যমে আপনারা পেয়ে যেতে পারেন। কেন বলছি?
এই যে গোল্ড এবং সিলভারের একটা রেশিও হয়, সেটা হলো গোল্ড সিলভার রেশিও। এই রেশিওটা কি জিনিস, মানে 1 কেজি সোনার দাম যত টাকা, সেটা দিয়ে আপনি কত কেজি রূপো কিনতে পারবেন। এটা হলো রেশিও। অর্থাৎ আপনার হচ্ছে 1 কেজি সোনার মূল্য, তাকে যদি আপনি 1 কেজি রূপোর মূল্য দিয়ে ভাগ করেন, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন যে 1 কেজি সোনার পরিবর্তে আপনি কতগুলো রূপো বা কত কিলো রূপো কিনতে পারবেন। আজকের দিনে দাঁড়িয়ে যদি এই রেশিওটা আমি ক্যালকুলেশন করি, তাহলে যে ডাটাটা আমি পাই সেটা 62 এর মতো। এবার হিস্ট্রিক্যালি এই যে ডাটা, এই যে রেশিওর মানটা এবং 65 বা 62, 70 বা 75 পর্যন্ত, এটা স্বাভাবিক ফেয়ার বা ব্যালেন্স বলা হয়, এরকমভাবেই কিন্তু চলে। এই রেশিওর গুরুত্বটা কি সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যখন দেখবেন যে রেশিও অ্যাবাভ 80, তার মানে বুঝতে হবে যে সিলভারের দাম চিপ রয়েছে গোল্ডের তুলনায়। তার মানে সিলভার কিন্তু লেস এক্সপেন্সিভ। তার মানে সিলভারের ভ্যালুয়েশন অনুসারে ঠিকঠাক আছে। সিলভারে এখন কিছুটা হলেও পারচেজ করা যায় ভবিষ্যতে হয়তো। এই রেশিওকে ওই 6 নরমালাইজ করতে গেলে পরে সিলভারের দাম কিছুটা হলেও বাড়বে। এই আশায় ইনভেস্টমেন্ট করা যায় যদি অ্যাবাভ 80। এবার অনেক সময় কিন্তু এই প্রাইসটা কিন্তু করোনার সময় পরবর্তী দেখা যায় যে কিন্তু সেই সময় 125 পর্যন্ত চলে যায়। যার জন্য কিন্তু সিলভারের এই যে র্যালিটা আমরা দেখলাম, এই র্যালিটা কিন্তু কিছুদিন দেখতে পারলাম। কিছুদিন আগেও কিন্তু এই 24-25 কিন্তু এই এটা 100 উপরে চলে গেছিল। এবার যদি কোনো সময় এই রেশিওটা দেখা যায় 60 থেকে 70 এর মধ্যে আছে, এখন যে জোনে ট্রেড করছে রেশিও, এটা ফেয়ার ভ্যালু ব্যালেন্স এখানে কিন্তু ইনডিসিসিভ বলা চলে। কিন্তু ইনডিসিসিভ বলা চললেও এই যে বিভিন্ন যে ইনফরমেশনগুলো আমি দিলাম, এই ইনফরমেশনের উপর ভিত্তি করে কিন্তু আমার তবু মনে হয় গোল্ড এখনো ভালো জায়গায় রয়েছে। এবার কোনো সময় এই রেশিও যদি বিলো 50 হয়ে যায়, তখন বুঝতে হবে যে সিলভারের দাম প্রচুর বেড়ে গেছে। এখন গোল্ডের দাম সেই হিসাবে বাড়েনি। গোল্ডের মধ্যে কিন্তু সুযোগ আছে। আপনারা এগুলো কিন্তু খুঁজে বের করে দেখতে পারেন। যেমন LBMA বলে যে ওয়েবসাইটটি আছে, সেখানে গিয়ে ঢুকে আপনারা ওইখান থেকে কারেন্ট যে গোল্ডের প্রাইস এবং সিলভারের প্রাইস আছে, সেটাকে আপনারা করতে পারেন, ওই রেশিওটা বের করে নিতে পারেন। যেমন আজকের দিনে যদি দেখি, সেটা ওই 5127.55 গোল্ডের প্রাইস এবং 82.34 সিলভারের প্রাইস। আমি যখন ভিডিও করছি, এটা যদি ভাগ করে 62 এর মতো আসে। কারণ সেই জন্যই বললাম যে কারেন্টলি এর রেশিও রয়েছে কিন্তু 62। তো এই যে রেশিওর যে বিষয়টা, এই বিষয়টা দেখেও অনেক সময় কিন্তু বোঝা যায়। যারা স্মার্ট ইনভেস্টর, এরা কিন্তু এটা প্রতিনিয়ত লক্ষ্য রেখেছে। যার জন্য প্রথম দিকে দেখা যায় যে গোল্ডের প্রাইস বাড়লেও সিলভারের কিন্তু প্রাইস বাড়ছিল না। কিন্তু সিলভার প্রাইসটা যখন বাড়লো, হঠাৎ করে একবারে বাড়লো, যারা স্মার্ট ইনভেস্টর এখান থেকে কিন্তু ভালো মানি জেনারেট করে অনেকেই কিন্তু এক্সিট করে গেছে। সিলভারের প্রাইসটা অনেকটা বেড়ে গেছে। কিন্তু বর্তমান যে প্রাইস কন্ডিশন, তাতে আমার মনে হয় যে গোল্ড বা সিলভার যেটা আছে, এটা ব্যালেন্স জায়গায় আছে। গোল্ডের প্রাইস সেরকম আমার মনে হয় না কমবে। 10-15 হাজার টাকা এখান থেকে কমলেও, ভারতীয় যে মূল্য আছে সেখান থেকে কমলেও আবার সেটা রিকভার করে যাওয়ার আশা আমি দেখতে পাচ্ছি। এবং সিলভারের মধ্যে কিন্তু ভোলাটিলিটি থাকবে। সিলভার হয়তো বাড়বে কমবে, এবং লং টার্মে বা 1 বছর পরে সিলভার হয়তো একটা জায়গায় স্টেবল হয়ে যেতে পারে। তো সিলভারে কাজ করতে গেলে একটু সাবধানতা অবলম্বন করে কাজ করা উচিত। হ্যাঁ, সেটা লক্ষ্য রাখবেন। বিভিন্ন নিউজ, বিভিন্ন কিছু, এবং এই যে আমি যে রেশিওটার কথা বললাম, এটাকেও আপনারা লক্ষ্য রেখে আপনাদের স্ট্যান্ড নিতে পারেন। তো যাই হোক, এখানে অনেকগুলো কথা বললাম। এখানে কোনোটাই বাই, সেল, হোল্ড রেকমেন্ডেশন করছি না। আমি গ্লোবাল সিনারিও এবং একটা রেশিও দেখানোর চেষ্টা করলাম। অতীতের কিছু কথা বললাম, এবং কোথায় কি ইউজ হচ্ছে, কোথায় কিভাবে সেন্টিমেন্ট কাজ করছে, এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে অবগত করলাম। এবার আশা করি আমার এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে দেবে। এখান থেকে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। যদি আমার এই ভিডিও দেখে বিন্দুমাত্র উপকৃত হন, তাহলে কিন্তু ভিডিওটিতে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।